সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং তোমরা যারা এসএসসি দিবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পি চাকরি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কবিতা দ্য স্যান্ডস অফ ডি নিয়ে। তো এই কবিতাটি খুবই ইম্পর্ট্যান্ট, এটি বোর্ড পরীক্ষায় তো অবশ্যই আসবে এবং তোমাদের সিলেবাসে যদি থেকে থাকে স্কুলের সিলেবাসে এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা পাবেই। তো দেখো, তোমাদের জন্য কষ্ট করে আমি একটি পিডিএফ ফাইল বা নোট তৈরি করেছি। এই নোটটা তোমরাও পেতে পারো, কীভাবে পেতে পারবে সেটির ভিডিও শেষাংশে বা মধ্যখানে আলোচনা করব। এর আগে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে, কেননা আমিও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে বসে আমাদের এই ভিডিওগুলো দেখছে। তো বেশি কথা না, চলো আজকের এই ভিডিওতে তোমাদের দ্য স্যান্ডস অফ ডি নিয়ে আলোচনা করব। তো এখানে মূল ভাবটা প্রথমে আমি লিখে দিয়েছি। আসলে এই কবিতার কয়েকটা বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের একটু জানতে হবে, মনস্তাত্ত্বিক বিষয়গুলো রয়েছে। তো এই দ্য স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালুচর, আর ডি শব্দের অর্থ হচ্ছে ডি একটা নদীর নাম, তোমরা জানোই। তো এখানে চার্লস কিংসের দ্য স্যান্ডস অফ ডি কবিতাটি একটি করুণ ট্র্যাজেডি, যেখানে মেরি নামে একটা তরুণী তার অকাল মৃত্যু হয়ে যায় এবং সে গবাদি পশু নিয়ে প্রতিদিনই ঘরে ফিরে, কিন্তু সেই দিন আর ঘরে ফিরেনি, কেননা সমুদ্রের জোয়ারের কবলে পড়ে সে ওইখানে হারিয়ে যায় এবং প্রকৃতির নিষ্ঠুর রূপ অসহায়ত্ব এই কবিতার উপযোগী বিষয় হয়ে উঠেছে। অর্থাৎ মানুষ যে প্রকৃতির উপরে প্রভাব ফেলাতে পারে না এবং প্রকৃতির প্রতি মানুষ যে কতটা অসহায় এই কবিতার মাধ্যমে সেটি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন চার্লস কিংস। তো এখানে দেখুন আরও কয়েকটা বিষয় রয়েছে। মাঝিরা এখনও সেই ঝড়ো রাতে মেরির ডাক শুনতে পায় বলে জনশ্রুতি রয়েছে। তো তোমরা বুঝতে পারছো বলে বুঝতে পারছি। এবার দেখো, এখানে কবিতার প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং এখানে অনুবাদ রয়েছে, সেই অনুবাদ আমি তোমাদেরকে একটু করিয়ে দিব। খুব কম সময়ে তোমাদেরকে এটা পড়িয়ে দিব, তাই একটু মনোযোগ সহকারে আমার দিকে খেয়াল রেখে কবিতাটি বোঝার চেষ্টা করবে। তো প্রথমে যেটা বলা হচ্ছে, ও মেরি গো গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। বলছে ও মেরি গো, এবং মেরিকে ডেকে বলতেছে যাও এবং কল দ্য ক্যাটেল হোম, এবং গবাদি পশুদের কী করো, ঘরে ডেকে আনো। আবার বলছে ঘরে ডেকে আনো, আবার বলছে ঘরে ডেকে আনো, এবং কোথা থেকে, ডি এর বালুচরের ওপার থেকে তুমি গবাদি পশুদেরকে এখানে নিয়ে আসো। তো এখানে দেখো যে বিষয়টা বলা হচ্ছে, ব্যাখ্যা আমি বলে দিয়েছি। মেরিকে তার দায়িত্ব পালনের জন্য পাঠানো হচ্ছে এবং বারবার একই কথা বলার মাধ্যমে গবাদি পশুগুলোকে যে এই তীরে নিয়ে আসার গুরুত্ব এবং তাগিদ সেটি কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো একই সাথে তোমরা দেখো পরের লাইনে রয়েছে, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড, অর্থাৎ পশ্চিমের যে বাতাস সেটা কেমন ছিল, বন্য ছিল। অ্যান্ড ডাঙ্ক উইথ শব্দের অর্থ হচ্ছে সিক্ত, মানে ড্যাঙ্ক উইথ ফোম শব্দের অর্থ হচ্ছে তোমার ফেনায় সিক্ত। অ্যান্ড অল এলন ওয়েন্ট সি, এবং আর সে একা একাই গিয়েছিল। অর্থাৎ প্রতিকূল আবহাওয়া এবং মেয়ের একাকিত্বের বর্ণনা দেওয়া হয়েছে এখানে, এবং অশুভ সংকেতগুলো বহন করছে সেটি দেখানো হয়েছে। অর্থাৎ এখানে দেখো কয়েকটা বিষয় বলা হয়েছে, যেমন ওয়েস্টার্ন যে উইন্ড সেটা কি, সেটা হচ্ছে ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। ডাঙ্ক উইথ ফোম অর্থাৎ ফেনায় সিক্ত রয়েছে এবং সে একা একা এই অবস্থার মধ্য দিয়ে চলে গিয়েছে। তো এরপরে দেখো, তো এরপরে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে এরকম, দ্য ওয়েস্টার্ন টাইড শব্দের অর্থ হচ্ছে জোয়ার, অর্থাৎ পশ্চিমের জোয়ার। ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, ক্রেপ আপ শব্দ হচ্ছে হামাগুড়ি দিয়ে কোথায় চলে আসছে, অ্যালং দ্য স্যান্ড অর্থাৎ বালুচর বরাবর চলে আসছে। অ্যান্ড ওভার দ্য স্যান্ড শব্দের অর্থ হচ্ছে এখানে এগিয়ে এলো এবং বালুর উপর দিয়ে বারে বারে, ওভার শব্দ হচ্ছে বারে বারে, ওভার দ্য স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বারবার বালির উপরে চলে আসছে। ওই যে পশ্চিমের যে জোয়ার সেটি কিন্তু বালুর উপরে বারবার হামাগুড়ি দিয়ে চলে আসতেছে এবং কি করতেছে, অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড অর্থাৎ বালুচরের চারি সাইডে কী করতেছে, ঘুরপাক খাচ্ছে। তারপর কি, অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যায়। মানে ব্যাপারটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে প্রথমে বলা হচ্ছিল যে ওয়াইল্ড যে মানে উইন্ডটা, যে ওয়েস্টার্ন উইন্ডটা যে ছিল সেটা কী ছিল, ওয়াইল্ড টাইপের ছিল। এখানে মেরি যে বিপদে পড়তে যাচ্ছে এবং তার মধ্য দিয়ে তার যে একটি বিপদ সংঘটিত হবে তার একটা চিত্রায়ন করার জন্য লেখক এই শব্দগুলো ব্যবহার করেছে, যেখানে ওয়েস্টার্ন টাইড অর্থাৎ পশ্চিমের ঢেউগুলো সেগুলো ক্রিপ্ট হামাগুড়ি দিয়ে বা বেয়ে আসছে কোন দিকে, স্যান্ডের দিকে চলে আসছে, বালুচরের দিকে চলে আসছে। শুধু একবার না, বারবার চলে আসছে এবং চারিপাশে চলে আসছে। যতদূর চোখ যায় শুধুমাত্র ওই এটা আমরা দেখতে পাই, কি দেখতে পাই, সেই জোয়ারটাই দেখতে পাই, অর্থাৎ বড় স্রোত সেটা আমরা দেখতে পাই। তারপরে লাইনটা একটু খেয়াল করো, দ্য রোলিং মিস্ট কেম ডাউন। রোলিং মিস্ট শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণায়মান কুয়াশা, মিস্ট শব্দ হচ্ছে কুয়াশা। কেম ডাউন তারা নিচে নেমে এসেছিল, অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এবং তারা মানে স্থলভূমিকে ঢেলে দিয়েছিল, অর্থাৎ হিট করছিল, স্থলভূমির উপর বারবার চলে আসছিল। অ্যান্ড নেভার হোম কাম সি, এবং
আর সে কখনোই ফিরে এলো না। অর্থাৎ বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি এখানে। ওই যে তোমার পশ্চিমের যে বন্য বাতাস ছিল, তারপরে তোমার যে পশ্চিমের যে জোয়ার ছিল, যে জোয়ারটা বালুচর বারবার আছড়ে পড়ছিল, তার চারিদিক ঘিরে রাখছিল, সেই কারণে এবং সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে আমাদের মেরি কিন্তু হারিয়ে গেল, সে আর কখনোই ফিরে আসলো না। অর্থাৎ কুয়াশার কারণে চারিদিক অন্ধকার হয়ে গেল এবং মেরি দিগ্ভ্রান্ত হয়ে নিখোঁজ হয়ে গেল, যে এখানে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো লেখা আছে কি, ও ইজ ইট উইড অর ফিশ, বলছে ও এটা কি আগাছা নাকি মাছ নাকি ওয়ার ফ্লোটিং হেয়ার নাকি ভাষা। ফ্লোট শব্দের অর্থ হচ্ছে ভাষা, ফ্লোটিং হেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাসমান চুল। এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, ট্রেস শব্দের অর্থ হচ্ছে একগুছি চুল, এ ট্রেস শব্দের অর্থ হচ্ছে একগুছি, অফ গোল্ডেন হেয়ার শব্দের অর্থ হচ্ছে একগুছি গোল্ডেন হেয়ার অর্থাৎ সোনালি চুল, একগুচ্ছ বা একগুচ্ছ সোনালি চুলের কথা বলা হচ্ছে। এ ড্রাইন ম্যাডেন্স হেয়ার শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের জালে আটকা পড়া এই চুলের গোছাটা। অ্যাভো দ্য নেট অ্যাট সি অর্থাৎ কোনো ডুবে যাওয়া তরুণীর চুল কিনা, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপর বলছে ওয়াজ নেভার স্যামন এট দ্যাট শোন সো ফেয়ার, ওয়াজ নেভার স্যালমন বলছে কি যে ডিয়ের খুঁটির মতো এমন উজ্জ্বল কোনো স্যামন মাছ তো এর আগে কখনো দেখা যায়নি। অর্থাৎ এটা ওই যে চুলের যে গুচ্ছটা রয়েছে ম্যারির, সেটাকে ওই যে স্যামন মাছের সাথে তুলনা করছে, যেটা উজ্জ্বলভাবেই দেখা দিচ্ছে, যার মেরির মৃত্যুকে ইঙ্গিত করছে। স্যামন মাছের সাথে মেরির সোনালি চুলের তুলনা করা হচ্ছে, যা তার মৃত্যুর করুণ ইঙ্গিত দিয়ে দিচ্ছে। তারপরে দেখো দ্য রেড হার ইন অ্যাক্রস রোলিং ফোম, বলছে তারা তাকে নিয়ে এলো ঘূর্ণায়মান ফেনার ভেতর দিয়ে। অ্যান্ড ক্রুয়েল ক্রোয়িং ফোম, এবং নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা, এবং সে তারা বলছে দ্য ক্রুয়েল হাংরি ফোম অর্থাৎ সেই নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে ঢেউ হওয়ার পরে যে ফেনাটা হয় এবং যেটা তীব্রতা বর্ণনা করার জন্যই এবং সেটি যে কতটা ভয়ঙ্কর সেটি বর্ণনা করার জন্যই কবি এগুলো লেখার চেষ্টা করছেন, এই চিত্রায়ন করার চেষ্টা করছেন। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, বলছে টু হার গ্রেভ শব্দ অর্থ হচ্ছে সমাধি, যেটা বুঝতে পারছো, সমুদ্রের ধারে তার কবরে, অর্থাৎ সমুদ্রের ধারে কবরস্থ হয়ে গিয়েছে মেরি আর ফিরে আসেনি। বাট স্টিল দ্য বোটম্যান, কিন্তু এখনও পর্যন্ত এই বোটম্যানরা অর্থাৎ নৌকার যে মাঝিরা তারা শোনে হার কল, তার ডাক শুনে। দ্য ক্যাটেল হোম, মানে ক্যাটেলদের যে বাড়ি আনে সে, মানে ক্যাটেলদের যে দেখাশোনা করে এবং ক্যাটেলদের যে বাড়ি আসার জন্য সে ডাক দেয়, সেটা এখনও পর্যন্ত যে বোটম্যান বা যার নাবিক যারা আছে তারা শুনতে পায়। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, অর্থাৎ ডিয়ের বালুচর জুড়ে, মানে ডিয়ের সমস্ত বালুচর দিয়ে যে তাকে ডাক দেয়, সেটি কিন্তু তারা এখনও পর্যন্ত শুনতে পায়। তো এটি ছিল কবিতাটা আসলেই খুব মর্মান্তিক ট্র্যাজিক একটি কবিতা, এবং কবিতার তোমরা বুঝতেই পারছো এখানে মেরি নামে একটি মেয়ে ছিল যে প্রতিনিয়ত গবাদি পশু নিয়ে আসতো এবং সমুদ্রের তীরে সে এগুলো করতো। তো সমুদ্রের তীরে হঠাৎ করে এক সময় একটা ঢেউ চলে আসে, সেই ঢেউয়ের কারণে তাকে অবশ্য প্রাণ হারাতে হয় এবং সেই প্রাণ হারানোর বিষয়টি হৃদয়ের নাড়া দেয়, মানে চার্লস কিংস বা লেখকের বা কবির হৃদয়ে নাড়া দেয় এবং সেখান থেকে তিনি এই কবিতাটি লেখার চেষ্টা করেছেন। এখনও পর্যন্ত বোটম্যান বা নাজি যারা রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত সেই তাদের মেরির যে ডাক সেটি শুনতে পায়। এখন তোমরা এই পিডিএফ ফাইলটি যেভাবে পেতে পারো, তোমরা যারা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দেবে 01701092002, এই নাম্বারে তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আশা করছি পিডিএফ ফাইলটি তোমাদের জন্য উপকারে আসবে, কবিতাটি বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং অবশ্যই পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।